ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার যে আপকামিং ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির একটা সেট নিয়ে এসেছি। আশা করছি এই হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার সেটগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল শুধু নয়, ডাব্লিউবি এসআই কিংবা কলকাতা পুলিশে এসআই কনস্টেবল এছাড়াও যে কোনো স্টেট সেন্টারের যে কোনো পরীক্ষায় দেখবে উপকারে আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিস্ট্রি, এই যে প্রশ্নগুলো দেখবে এখানে আপলোড করা আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে দেখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো। বন্ধুরা, তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারছি না আমার ভিডিওগুলো তোমাদের আদৌ ভালো লাগছে না খারাপ লাগছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করোনি তারা ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এখনই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তার লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে। আর যারা ইউটিউবের ডেসক্রিপশান বক্সটা খুঁজে পাচ্ছ না তাদের জন্য, তাদের সুবিধার্থে আমি কিন্তু প্রতিটা ভিডিওর শেষে কমেন্ট চেক করবে, কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টেই আমার থাকে, সেই কমেন্টেই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি এই যে ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে আপলোড করব, তোমরা ওখান থেকে পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করে নেবে। তাতে কিন্তু পিডিএফ ও ভিডিও কম্বাইন করে পড়বে, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা, 1930 সালের মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথা থেকে শুরু করেন? 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথা থেকে শুরু করেন? অপশান 1 সেবাগ্রাম, অপশান 2 ডান্ডি, অপশান 3 ওয়ার্দা, অপশান 4 সবরমতী। সঠিক উত্তর হচ্ছে ডান্ডি। 1930 সালের 6 এপ্রিল মহাত্মা গান্ধী কিন্তু এই আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। আর এখানে কিন্তু যদি দিত যে ডান্ডি মার্চ কবে শুরু করেছিলেন, তখন কিন্তু হতো 12ই মার্চ। এবং কিংবা যদি এইভাবে প্রশ্নটা আসতো যে মহাত্মা গান্ধী কোথা থেকে ডান্ডি মার্চ শুরু করেছিলেন বা তার ঐতিহাসিক পদযাত্রা শুরু করেছিলেন, সেটা হতো সবরমতী আশ্রম থেকে। দুটোই গুজরাটে অবস্থিত, সবরমতী ডান্ডি। কিন্তু উনি ডান্ডিতে এসে লবণ তৈরি করে কিন্তু এই আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু করেছিলেন। সেটা কিন্তু 6 এপ্রিল ছিল 1930 সালে। ডান্ডিতে থেকেই কিন্তু আইন অমান্য আন্দোলনের সূত্রপাত হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় কিন্তু আসে যে পদযাত্রাটা কোথা থেকে শুরু করেছিল, ওটা সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, মহাদেব দেশাই, উপরের কেউ নয়। সঠিক উত্তর হবে আমাদের যাদের সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ মানব বলা হয় ভারতের। 1928 সালে কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহের তিনি নেতৃত্ব দিয়েছিলেন বা প্রধান নেতা ছিলেনও বলতে পারে, বিভিন্নভাবে ওরা কিন্তু আসতে পারে। 1943 সালে আইএনএ আত্মপ্রকাশ করে। আইএনএ মিনস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যার প্রতিষ্ঠাতা ছিল আমাদের ক্যাপ্টেন মোহন সিং। জাপান, মালয়, বার্মা, সিঙ্গাপুর। সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। 1943 সালে কিন্তু আইএনএ আত্মপ্রকাশ করে। সিঙ্গাপুরে কিন্তু এটা প্রতিষ্ঠা হয় বা আত্মপ্রকাশ করে। কত সালেও আসতে পারে, কোথায়ও আসতে পারে, আর কে করেছিলও আসতে পারে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ তিনটেই কিন্তু ভালো করে মনে রেখো। যদি আসে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, সিঙ্গাপুর, কত সালে, 1942 সালে, কে প্রতিষ্ঠা করেছিলেন, ক্যাপ্টেন মোহন সিং। হ্যাঁ, যেটা পরের আসবে এই সম্বন্ধে দেখবে লাস্টের একটা প্রশ্ন আসবে, তখন এই বলে দেবো, এখন আর বলছি না, আগেও বহুবার বলেছি, তোমরা জানো। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? আর আমার গলাটা কিন্তু বেশ ধরা আছে বন্ধুরা, প্রচণ্ড শরীর খারাপ ছিল, এখন আমি ফুললি রিকভারি করতে পারিনি, তাই গলাটা কিন্তু ধরা আছে, একটু কনসিডার করো। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় কিন্তু কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুধু রাজা রামমোহন রায়ের সাথেও ছিলেন না, তার সঙ্গে অনেকেই ছিলেন। কিন্তু আমাদের যে এক্সাম ওরিয়েন্টেড, যেহেতু আমাদের পড়াশোনা করতে হবে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু যে প্রশ্নটা আসে সেখানে কিন্তু ওরা রাজা রামমোহনকেই আনসার হিসাবে জানতে চায় যে কে কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। তার সহকারী হিসেবে রাধাকান্ত দেব ও ডেভিড হেয়ার, এই দুজন কিন্তু খুবই আর কি তার প্রধান বলতে পারো তো, রাজা রামমোহন রায়, রাজা রামমোহনের সাথে রাধাকান্ত দেব ও ডেভিড হেয়ার, এরা দুজন কিন্তু বলতে পারো প্রধান সহযোগী হিসাবে ছিলেন। এছাড়াও অনেকে ছিলেন, তোমরা যদি চাও তোমরা একটু পড়ে নিতে পারো। আর এইটা কিন্তু বারবার করতে হয় বন্ধুরা, না হলে ভিডিওটা কথা যদি আমি টাচ না করে কথাই বলে যাই, তাহলে একটু পরে ভিডিওটা পজ হয়ে যায়, আবার একদম ইন্ট্রোডাকশান থেকে শুরু করে ভিডিওটা বানাতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর টাচ করলেই কিন্তু এই পরের স্ক্রিনটা চলে আসে, ঠিক আছে, কিংবা আগের উত্তরটা চলে যায়। একটু বিরক্তিকর জানি, কিন্তু একটু আমাকে ক্ষমা করো। এটা এই সফটওয়্যারই এইভাবেই তৈরি। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে রাজা রামমোহন রায় 1817 সালে। এই সম্বন্ধে একটা নোট দেওয়ার ইচ্ছা ছিল, আমি ভুলে গেছি দিতে, তোমরা আশা করি জানো। এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের প্রেসিডেন্সি কলেজ, তোমরা অনেকেই প্রেসিডেন্সি কলেজে
মানে অনেক ছাত্রছাত্রী প্রেসিডেন্সি কলেজেরও আছো। 1855 সালে কিন্তু এই হিন্দু কলেজ কিংবা হিন্দু স্কুল, এখানে একটা জিনিস তোমাদের বলার আছে, যদি কখনো প্রশ্নে আসে দেখো যে কলকাতার হিন্দু স্কুলকে প্রতিষ্ঠা করে, তখনও কিন্তু রাজা রামমোহন রায় উত্তরে থাকলে দিও, কিংবা কলকাতার হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়, 1817 সাল, তখনও তিনটে অপশনের সঙ্গে, তখনও কিন্তু কনফিউশন হয়ে যেও না, মানে কনফিউজ হয়ে যেও না, সরি, মানে তোমাদের মনে কনফিউশন ক্রিয়েট করার জন্য কিন্তু এরা দিতে পারে। কলকাতার হিন্দু কলেজও দিতে পারে, আবার কলকাতা হিন্দু স্কুলও দিতে পারে, দুটোই কিন্তু একই আনসার হবে। আর 1855 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় প্রেসিডেন্সি কলেজ, যেটা আশা করি, আমার ঠিক এই মুহূর্তে সালটা মনে পড়ছে না, 2009 সাল কি 10 সালে কিন্তু প্রেসিডেন্সি কলেজ কিন্তু আগে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, আমরা যখন কলকাতায় মানে আমরা যখন কলেজে পড়তাম, 2009 সাল কি 10 সালে নাগাদ কিন্তু প্রেসিডেন্সি কলেজ কিন্তু একটা সোলো ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে প্রেসিডেন্সি কলেজ কত সালে একদম স্বয়ংসম্পূর্ণ ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে, এটা কিন্তু অ্যাজ এ স্ট্র্যাটেজিকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা দেখে নিও, 2009 সাল হবে। আর 1855 সালে কিন্তু হিন্দু স্কুলের নাম পরিবর্তিত হয়ে প্রেসিডেন্সি কলেজে রাখা হয়, এটাও গুরুত্বপূর্ণ। অ্যাজ এ স্ট্র্যাটেজিকে ওটা কবে ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে তোমরা একটু দেখে নিও, আমার মন বলছে 2009 সালেই হবে। আমরা তার কিছুদিন আগেই আর কি পাস আউট করেছিলাম। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিলেন? আর একটা কথা, যদিও কিন্তু আমি কিন্তু প্রেসিডেন্সি কলেজের ছাত্র নয়, জাস্ট আমি ওই সময় পড়তাম, সেটাই বললাম। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিলেন? অ্যানি বেসান্ত, মৃদুলা সারাভাই, মুথুলক্ষ্মী। এই স্পেলিংটা অনেক জায়গায় মুথু লক্ষ্মী এরমভাবেও দেখতে পাবে, পরীক্ষায় কোশ্চেনে যেরকম ছিল আমি সেটাই তুলে দিয়েছি। সরোজিনী নাইডু, সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। লবণ আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীর প্রধান যারা নেতা ছিলেন, ওটা কিন্তু অতটা আসে না, ওই কোশ্চেনটাই বারবার আসে, দেখবে সরোজিনী নাইডুটাই মনে রেখো, আর তোমাদের নাম মনে রাখলে হবে, এটাই কিন্তু বারবার অনেক পরীক্ষাতেই আসে দেখেছি। লবণ সত্যাগ্রহ আন্দোলনে, মানে সল্ট সত্যাগ্রহ যেটা একটু আগে বললাম, উনি এই মহাত্মা গান্ধী শুরু করেছে, ঐতিহাসিক পদযাত্রা সম্বন্ধে বলছিলাম। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে একজন প্রধান সহকারী কিন্তু ছিলেন আমাদের সরোজিনী নাইডু, যিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মানে ভারতীয় মহিলা সভাপতি। 1925 সালে কিন্তু উনি কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানো তোমরা, ভারতের নাইটিঙ্গেলও বলা হয়। ওনার কিছু ফেমাস আর কি গ্রন্থের নামও পরীক্ষায় আসে, কবিতার বুকের নামও পরীক্ষায় আসে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে কিন্তু আখ্যা দিয়েছিলেন। এগুলো আমি আগে নোট দিয়েছিলাম মিসলেনিয়াসের সময়, আর প্রতিবারে কিন্তু দেওয়াটা সম্ভব নয়, কারণ আমার এনটিপিসিরও পড়াতে হবে। আমি আর এই সামনের এই সপ্তাহের মধ্যেই কিন্তু শনিবারের মধ্যেই কিন্তু আমি ডাব্লিউপি কনস্টেবলের সব সেট আমি আপলোড করে দেবো। আজকে সেট 1টা এনেছি, কালকেরে কিন্তু আমি ডাব্লিউপিএসআই ডাব্লিউপি কনস্টেবলের হিস্ট্রির সেট 2 তথা শেষ সেটটা নিয়ে আসবো। কালকের হিস্ট্রির একটা সেট আপলোড করে দিলে শেষ হয়ে যাবে। আজকেরও হয়তো হয়ে যেত, কিন্তু একটুখানি অসুবিধার কারণে করতে পারিনি। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? অপশান 1 বিহার, বাংলা, দাক্ষিণাত্য, গুজরাট। সঠিক উত্তর হচ্ছে গুজরাট, ঠিক আছে। আর সম্রাট আকবর কিন্তু গুজরাটের জয়কে স্মরণীয় করে রাখতে ফতেপুর সিক্রিতে 1575 সালে কিন্তু এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার যতদূর মনে পড়ছে 2022 সালের প্রিলিতে মনে হয় এই প্রশ্নটা এসেছিল যে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল, ঠিক স্পেসিফিক্যালি মনে পড়ছে না, তোমরা একটুখানি চেক করে নিও। আর বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে অবস্থিত। 1575 সালে কিন্তু এটা নির্মিত হয়েছিল। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, মানে মাস্টারদা সূর্য সেন। সঠিক উত্তর কী হবে? মাস্টারদা সূর্য সেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? মাস্টারদা সূর্য সেন। এবং এখানে কিন্তু একটা আমায় কি বলবো, মানে ক্ষমার অযোগ্য ভুল হয়েছে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কিন্তু 1942 সালে প্রতিষ্ঠা হয়নি, ওটা হবে 1930 সাল। আমি কিন্তু অবশ্যই কিন্তু যখনই আমি ভিডিওটা পিডিএফ আপলোড করব, আমি কিন্তু পিডিএফ যখন আপলোড করব তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তখন ঠিক করে দেবো। এবং আজকের যখন আমি ভিডিওটা আপলোড করব, কমেন্টে যখন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেবো, তখনও কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমি রেকটিফাই করে দেবো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মাস্টারদা সূর্য সেন কিন্তু এই ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা জানো অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতির সদস্যদের নিয়েই কিন্তু উনি প্রধানত এটা প্রতিষ্ঠা করেছিলেন।
তোমাদের আমি আগেও পড়িয়েছি, চট্টগ্রামী আর্মারি রেড বা অস্ত্রকার লুণ্ঠন সম্বন্ধেও পড়িয়েছি। তাহলে ও কত সালেও এটা আসে, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছেও আসে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটাও আসে। তখন সঠিক উত্তর হবে 1930 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, নট 1942, ওটা হবে 1930। আমি এক কমেন্টেও ঠিক করে দেবো, টেলিগ্রাম চ্যানেলেও যখন আপলোড করবে তোমরা কারেক্ট পিডিএফটা পাবে। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা হয়? 1840, 1835, 1857, 1823। সঠিক উত্তর হচ্ছে 1835 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তোমরা জানো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, মানে একটু ঘুরিয়ে আসে, যদি আসে যে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাকে লর্ড উইলিয়াম বেন্টিক, যিনি আমাদের বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল, এটাও একটা আর কি প্রশ্ন বলতে পারো, গুরুত্বপূর্ণ। আর সতীদাহ প্রথা তোমরা জানো, উনি নিষিদ্ধ করেছিলেন রাজা রামমোহন রায়ের সহযোগিতায় 1818 তোমার সপ্তদশ রেগুলেশন দ্বারা। আর এইটা একটু এইভাবেও আসতে পারে যে কলকাতা মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল, মানে ওটা তোমরা অ্যাকচুয়ালি যদি এই সালটা জানো, ব্যাপারগুলো জানো, তাহলে তোমরা বুঝতেই পারবে যে বাংলার শেষ গভর্নর জেনারেল ও ভারতের গভর্নর জেনারেল কত সাল থেকে, এগুলো তো জানলেই বুঝতে পারছো। এইভাবেও আসতে পারে যে কে প্রতিষ্ঠা করেছে আসতে পারে। আর কলকাতা মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন, এইভাবেও কিন্তু আসতে পারে একটু ঘুরিয়ে। তখনও সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিক। আত্মীয় সভার প্রতিষ্ঠা কে করেন? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় 1815 সালে কিন্তু আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কুশীনগর, বৈশালী, লুম্বিনী, কটক। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কুশীনগরে কিন্তু গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল, যেটা কোথায় অবস্থিত? গোরক্ষপুর, উত্তরপ্রদেশ, মানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কিন্তু মহাপ্রয়াণ হয়েছিল। এই সম্বন্ধে আগে আমি বহুত নোট দিয়েছি, তোমরা দেখে নিও। মানে ওনার মহাপ্রয়াণটাকে মহাপরিনির্মাণ বলে, মানে ওনার মৃত্যুটাকে মহাপরিনির্মাণ বলা হয়। দেখে নি এগুলো, মানে যখন গৃহত্যাগকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ, এরকম আর কি। সবই নোট দেওয়া আছে, শর্টসও ছাড়া আছে। কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরা ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানবাগ হত্যাকাণ্ড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চৌরি চৌরা ইনসিডেন্ট বা চৌরি চৌরা ঘটনা, যেটা কত সালে সংঘটিত হয়েছিল? 1922 সালে। এই ঘটনার জন্য কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু অসহযোগ আন্দোলন কিন্তু উইথড্র করে নিয়েছিল। এবার চৌরিচৌরা ঘটনা সম্বন্ধে তোমরা আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। এই চৌরিচৌরাটাও কিন্তু আমাদের উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে অবস্থিত, মানে আমাদের একটু আগে যেটা আগের কোশ্চেনটা দেখলে, গোরক্ষপুর জেলায়, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতেই চৌরিচৌরা ঘটনা অবস্থিত। ওখানে যখন কিছু অসহযোগ আন্দোলনের বিপ্লবীরা, মানে অসহযোগ আন্দোলনের সমর্থনে আর কি স্লোগান দিচ্ছিল, তখন কিন্তু পুলিশ ওদের ওপর আর কি কী বলবো, লাঠিচার্জ করেছিল যতদূর সম্ভব। তখন কিন্তু উত্তেজিত জনতা পুলিশকে চেস করেছিল এবং একটা থানাকে ঘেরাও করেছিল। ঘেরাও করে প্রায় কিন্তু 22 জন পুলিশ কর্মীকে আগুন, মানে অগ্নিদগ্ধ করে মারা দিয়েছিল। এর ফলে 3 জন নর্মাল পাবলিকও মারা গেছিলো। তা মহাত্মা গান্ধী যেহেতু মানে কী বলবো, অহিংস আন্দোলনের পক্ষপাতী ছিলেন, তার ফলে কিন্তু উনি কিন্তু এই ঘটনাতে খুব ব্যথিত হয়েছিলেন এবং অসহযোগ আন্দোলন কিন্তু তুলে নিয়েছিলেন বা উইথড্র প্রত্যাহার করে নিয়েছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কত সালেও আসতে পারে? 1922 সালে। চৌরিচৌরা উত্তরপ্রদেশে অবস্থিত, এটা অনেক সময় আসতে পারে। গোরক্ষপুর জেলায় এটা আসবে না। চৌরিচৌরা অনেক সময় আসতে পারে যে চৌরিচৌরা ঘটনার জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিল, সেটা সেই চৌরিচৌরা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের। কত সালে? 1922 সালে। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? হুমায়ুন, আকবর, আবুল ফজল, শাহজাহান। সঠিক উত্তর কিন্তু হবে আবুল ফজল। আবুল ফজল কিন্তু আইনি আকবরী গ্রন্থের রচয়িতা। জানো এটা বহুবার এসছে, আর বললাম না এই সম্বন্ধে কিছু। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশান 1 দেবপাল, অপশান 2 ধর্মপাল, মহিপাল, গোপাল। সঠিক উত্তর হবে ধর্মপাল। ধর্মপাল কিন্তু বিক্রমশিলা ইউনিভার্সিটি কিন্তু, বা বিক্রমশিলা বিহার, এইভাবেও অনেক সময় আসতে পারে, প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুরাদ, সেলিম, খুররাম, দারা। সঠিক উত্তর কিন্তু খুররাম। কিছুদিন আগে আমি একটা শর্টস ছেড়েছিলাম, যে কজন মুঘল সম্রাট আছে বিশেষ করে ওনাদের যে মানে একদম ঔরঙ্গজেব অবধি, বাবর থেকে ঔরঙ্গজেব, বাকি মানে পরবর্তী ঔরঙ্গজেবের ওটা অন্যভাবে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে এই যে বাবর থেকে ঔরঙ্গজেবের সবার কিন্তু একটা নাম আছে দেখবে, ওই আসল নামগুলো তোমরা একটু চাইলে মুখস্থ করে নিতে পারো।
বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? 1856, 1860, 1858, 1854। সঠিক উত্তর হচ্ছে 1856 সালে কিন্তু এই বিধবা বিবাহ আইন কিন্তু বা উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু মানে প্রবর্তিত হয়। আর এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও, মানে লর্ড ডালহৌসি কিন্তু এই আইনকে প্রণয়ন করেছিল বা বিধবা আইন বৈধ করে। আর লর্ড ক্যানিং কর্তৃক কিন্তু এটা আইনে পরিণত হয়েছিল। যদি আসে যে বিধবা বিবাহ বৈধ করে কে, তখন হবে লর্ড ডালহৌসি। আর এটা আইন, এই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল মানে মানে পাশ হয়েছিল কার সময়? তখন লর্ড আইন কর্তৃক, মানে লর্ড ক্যানিংয়ের সিগনেচার, লর্ড ক্যানিং কিন্তু সই করেছিলেন। মানে যদি ডিটেলে বলি, লর্ড ক্যানিং কর্তৃক কিন্তু আইনটা স্বীকৃতি লাভ করেছিল। ওরা অনেক সময় জানতে চায় যে বিধবা বিবাহ আইন আইনি স্বীকৃতি কার সময় হয়, তখন লর্ড ক্যানিং হবে। আর বিদ্যাসাগরের যেন এটা এর পিছনে মানে প্রভূত একটা আর কি সাধনা ছিল ওই বিধবা বিবাহ আইন প্রবর্তন করার জন্য। উনি অনেক কষ্ট স্বীকার করেছিলেন এই আইনকে আনার জন্য, প্রচুর বাধার সম্মুখীন হয়েছিলেন। আর কোন রেগুলেশন দ্বারা? যেমন সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় সহযোগিতা লর্ড উইলিয়াম বেন্টিক করেছিল, ওটা সপ্তদশ রেগুলেশন দ্বারা। আর এটা কিন্তু পঞ্চদশ রেগুলেশন দ্বারা। বোথ আর ইম্পর্টেন্ট, বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুবই ভালো করে মনে রাখবে, ওটা কিন্তু আগে হয়েছিল কিন্তু তাও কিন্তু ওটা সপ্তদশ রেগুলেশন দ্বারা, এটা কিন্তু পরে হয়েছিল তবু কিন্তু এটা পঞ্চদশ রেগুলেশন। ভালো করে মনে রেখো। অনেক সময় আসে যে কোন রেগুলেশন দ্বারা কিন্তু বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল, তখন সঠিক উত্তর হবে পঞ্চদশ রেগুলেশন দ্বারা। তোমরা জানো আরেকটা আছে যে কোন ওই বিধবা বিবাহ আইন প্রবর্তন করার সমর্থনে বিদ্যাসাগর কি দেখিয়েছিল? আমাদের একটা হিন্দু শাস্ত্রে পড়াশোনার সংহিতা থেকে কিন্তু উনি কিছু শ্লোক দেখিয়েছিলেন। এগুলোও আসে পরীক্ষায়, বলে দিলাম। সব নোট দেওয়াটা সম্ভব নয় আর কি। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস কিন্তু আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশের রাজত্ব করছিল? এটা কিন্তু মগজে নয়, ওটা মগধে হবে। আমি পিডিএফটা যদি মনে থাকে ঠিক করে দেবো। আসল কথা আমি লিখছি মগধ, কিন্তু তার পাশে মগজ চলে আসছে, আর একটা চলে আসছে। মানে এই ফোনটা এমনই, অনেক ফোনেই দেখবে যে তুমি লিখছো যেটা, তার পাশে কিন্তু আরও তিনটে আছে। আর তুমি যদি সিনসিয়ারলি ওটাকে না দেখো, তখন দেখবে যে ওই মানে যেটা তুমি চাইছো না সেটা কিন্তু ওখানে চলে আসছে না। ফার্স্ট এডটা না, ফার্স্ট এডটা না, মিডিল এডটা। ফার্স্টে দেখাচ্ছে যেটা তুমি লিখছো, টাইপ করছো, কিন্তু মিডিল এডটা চলে আসছে অনেক। যেহেতু ওই ফোন থেকে ভিডিওগুলো করি, ওই মাঝখানেটা চলে আসছে। মানে ওরা একটা ওদের মতো করে নিয়ে নিচ্ছে, তার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী বন্ধুরা। এটা হবে আলেকজান্ডার ভারতে যখন আক্রমণ করেছিল ডিউরিং আর কি তোমার ধরো 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দে, 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দে। এটাও কিন্তু অনেক সময় আসে যে আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেছিল। মানে 325 থেকে 27 তিনটেই মনে রাখতে হবে, আর তোমাদের কনসেপ্ট ইউজ করে ওখানে অ্যান্সারটা দিতে হবে। ওটা কনফিউজ করার জন্য বিভিন্ন দেয়। বেশিরভাগ ক্ষেত্রে 326 খ্রিস্টপূর্বাব্দটাই হবে। ওই 325 থেকে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করে, তখন কিন্তু মগধে কে রাজত্ব করছিল? নন্দবংশ, পালবংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ। সঠিক উত্তর হবে নন্দবংশ। তোমরা জানো আশা করি। ধননন্দ ওই সময় আমাদের নন্দবংশের রাজা ছিলেন। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জন সাইমন, লর্ড চেমসফোর্ড, জেনারেল ডায়ার, লর্ড মাউন্টব্যাটেন। জালিয়ানওয়ালাবাগ সম্বন্ধে প্রচুর নোট দিয়েছি, ক্লার্কশিপ, এনটিপিসি, মিসলেনিয়াস দিয়ে ভর্তি করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। জেনারেল ডায়ার কিন্তু এই জালিয়ানবাগে গুলি চালানোর নির্দেশটা দিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? 1943, 1947, 1945, 1944। একটু আগে আইএনএর সম্বন্ধে বলছিলাম, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এখন এসছে আজাদ হিন্দ ফৌজ। সঠিক উত্তর কিন্তু হবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল 1943 সালে। এবার এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ডেটটাও মনে রাখার চেষ্টা করো, তোমাদেরই উপকারে আসবে। কারণ এখন যা ট্রেন্ড দেখছি পরীক্ষায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আজাদ হিন্দ ফৌজ, বিভিন্ন রকম পলাশির যুদ্ধ, পানিপথের যুদ্ধ, ওরা আবার ডেটটাও জানতে চাইছে। তোমরা একটু নিজের ট্রিক ইউজ করে কিন্তু তোমরা ডেটটা মনে রাখার চেষ্টা করো। সরি বন্ধুরা, একটু সফটওয়্যার ডিস্টার্ব করছে। তাহলে 21শে অক্টোবর কিন্তু আজাদ হিন্দ ফৌজ 1943 সালে 21শে অক্টোবর গঠিত হয়। এবার এর পিছনে গল্পটাই বলছি। ধরো 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে কিন্তু আমাদের ক্যাপ্টেন মোহন সিং এই আজাদ হিন্দ নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল। কিন্তু তারপরে কিন্তু রাসবিহারী বসু কিন্তু ধরো 1943 খ্রিস্টাব্দের 25শে জুলাই এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ভার কিন্তু সুভাষচন্দ্র বসুকে দিয়ে দিয়েছিল। এবং সুভাষচন্দ্র বসু কিন্তু 1943 সালের 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার গঠন করেছিল। ঠিক আছে, একটু ভালো করে একটু মনে রেখো। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা, রূপো, সোনা, লোহা। সঠিক উত্তর হবে তামা। ঠিক আছে। আর যদি আসতো যে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল না, তখন হতো লোহা। আর যেহেতু কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল এখানে দিয়েছে, তখন সঠিক উত্তর হবে তামা।
হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? আবুল ফজল, কাফি খাঁ, গুলবদন বেগম, হামিদা বানু বেগম। সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগম, আর যিনি কিন্তু সম্রাট বাবরের কন্যা ছিলেন এবং হুমায়ুন কিন্তু ওনার স্টেপ ব্রাদার ছিলেন, মানে সৎ ভাই ছিল, সৎ ভ্রাতা ছিলেন। ঠিক আছে, গুলবদন বেগম হুমায়ুনের কিন্তু সম্রাট হুমায়ুনের সৎ বোন ছিলেন বা স্টেপ সিস্টার ছিলেন। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? একটু আগেই দেখলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বলছিলেন, কালিদাস যার সভাকবি ছিলেন, কোর্ট পোয়েট ছিলেন। স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই সম্বন্ধে আগের নোটও দিয়েছি। উনি শকদের দমন করেছিলেন, ওই জন্যই কিন্তু সরকারি উপাধিটা এসেছিল। আগেও নোট দিয়েছি এই সম্বন্ধে, চাইলে দেখে নিতে পারো, বহুবার দিয়েছি, একবার নয়, রিপিটেডলি নোটগুলো দিয়ে গেছি। রাষ্ট্রদূত বংশের প্রতিষ্ঠাতাকে? তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, দন্তি দুর্গ, প্রথম কৃষ্ণ। সঠিক উত্তর কিন্তু হবে দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। আর এখানে আমার দেওয়া উচিত ছিল, আগে দিয়েছি, ষষ্ঠ ছেড়েছি বলে দিইনি। শেষ রাজা কিন্তু তৃতীয় গোবিন্দ। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের মানে লাস্ট রাজা কিন্তু, শেষ রাজা কিন্তু তৃতীয় গোবিন্দ। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কত সালে হয়? 1757, 1761, 1885, 1855। সিপাহী বিদ্রোহ 2 বছর আগেই কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এটা মনে রাখলেই কিন্তু তোমরা, আমি কিন্তু এইভাবেই মনে রেখেছি, এটা এইভাবে কিন্তু তোমার প্রচুর ধরো যেগুলোতে ডেট মনে রাখতে হয়, সাল মনে রাখতে হয়, এইগুলো কিন্তু আমি প্রচুর এই ট্রিক ধরে মনে রাখি। কোনোদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এইগুলো কীভাবে মনে রাখি। বাংলায় সাঁওতাল বিদ্রোহ কিন্তু দেখবে 1855 সালে হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল, আর কি বাংলায় দিয়েছে ওটা কনফিউজ করার জন্য, বিভিন্নভাবে শুধু সাঁওতালও এরমভাবেও আসতে পারে। আর দেখবে 1857টা সিপাহী বিদ্রোহ তোমাদের সবসময় মনে থাকবে, কারণ ওটা একদম ছোটো থেকেই দেখবে তোমাদের মাথায় গেঁথে গেছে, এই সম্বন্ধে অনেক সিনেমাও দেখেছো, এগুলো সম্বন্ধে একটু কম দেখেছো। সিপাহী বিদ্রোহ থেকে 2 বছর কমিয়ে রাখবে, তখনই সাঁওতাল বিদ্রোহটা মনে আসবে। এইভাবে একটাকে বেস ধরলে, ধরো সিপাহী বিদ্রোহটাকে বেস ধরলে 1857, এবারে সিপাহী বিদ্রোহের আশেপাশে আগে 20 বছর আগে থেকে 20 বছর পরে অবধি যেসব যুদ্ধগুলো হয়েছিল ওইটা দিয়ে মনে রাখবে আর কি। মানে এগুলো আর কি একটু তোমরা একটু ট্রিক ইউজ করলে, আগে তোমাদের ভালো করে থরলি পড়ে রাখতে হবে, তারপর এই ট্রিকগুলো তোমাদের ইউজ করতে হবে, খাতা তৈরি করতে হবে, মাইন্ড ম্যাপের নিজে নিজে তৈরি করতে হবে এগুলো। আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, গোশাল, মহাবীর। সঠিক উত্তর হচ্ছে আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোশাল। অনেক সময় দেখবে আসবে গোশাল মঙ্কলিপুত্র। ঠিক আছে, আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোশাল মঙ্কলিপুত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি, নেপালি, তামিল, সংস্কৃত। সঠিক উত্তর হবে পালি। সকলেই জানো আশা করি, খুবই সোজা প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং এনটিপিসিতে এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিট হয়। তোমরা যারা আমার এনটিপিসির হিস্ট্রি সেটগুলো এখনও দেখোনি, চাইলে দেখে নিতে পারো, প্রচুরবার এই প্রশ্নটা এনটিপিসির আর কি রিপিট হয়। ওখানে কিন্তু পালির সঙ্গে প্রাকৃতও দেওয়া থাকে, কিছু গুলিয়ে ফেলো না, সঠিক উত্তর পালি হবে। ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? ঠিক আছে, মানে ভারতবর্ষের রেলওয়ের জনকও কাকে বলা হয়? বিভিন্নভাবে আসতে পারে। সঠিক উত্তর হবে, অপশানগুলো বলে নিই, লর্ড ওয়াবেল, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। আর এই সম্বন্ধে অনেক নোট হয়, আমি আগেও দিয়েছি, লর্ড ডালহৌসিকে কিন্তু ভারতের রেলপথের জনক বলা হয়। এবং তোমরা জেনে থাকবে যে ভারতের যে রেলপথ, এটা প্রথম যদি রেলওয়ে ট্র্যাক প্রথম কোথায় হয়েছিল এটা যদি জানতে চায়, 1853 সালে বোম্বে থেকে থানেতে কিন্তু প্রথম ভারতের এই রেলপথের সূচনা হয়েছিল। আর আরেকটা এই সম্বন্ধে একটু তোমরা গ্যারেন্টি সিস্টেম বা গ্যারেন্টি ব্যবস্থা সম্বন্ধে জেনে নিও। আর গ্যারেন্টি ব্যবস্থার সালটা অনেক জায়গায় ভুল দেওয়া আছে, মানে গ্যারেন্টি ব্যবস্থাটা কী ছিল, এটা অনেক সময় আছে গ্যারেন্টি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত, 4টে অপশান দিয়ে দেবে। সঠিক উত্তর হবে রেলওয়ের সঙ্গে সম্পর্কিত, যেটা 1849 সালে কিন্তু প্রবর্তিত হয়েছিল। মানে এর দ্বারা আর কি তোমাদের কী হয়েছিল, বেসরকারি কোম্পানিকে আর কি 5% লাভ হবে, এটা আর কি সিওরিটি দিয়ে কিন্তু তাদের এই রেলওয়েতে ইনভেস্ট করতে কিন্তু আর কি ইন্সপায়ার করেছিল, যে 5% তোমার লাভ হবে তুমি যদি রেলওয়ে ইনভেস্ট করো, এরকম আর কি। এটা গ্যারান্টি সিস্টেমের মধ্যে পরে এটা বাতিল হয়ে যায়, পরে আবার রিইন্ট্রোডিউস হয়, পরে আবার ওটা অ্যাবলিশড হয়ে যায় আর কি। এগুলো চাইলে একটু গ্যারান্টি সিস্টেমটা দেখে নিতে পারো, অনেক বইতে কিন্তু ভুল আছে। ওটা 1849 সালে কিন্তু গ্যারান্টি সিস্টেম প্রবর্তিত হয়েছিল, যেটা পরে 1869 সালে কিন্তু ওটা 69 সাল অবধি কিন্তু ছিল, পরে ব্যান হয়ে যায়। আবার 1880 সাল নাগাদ কিন্তু ওটা পুনরায় চালু হয়েছিল, তখন আবার 5%-এর পরিবর্তে ওটা 3 থেকে 3.5% করে দিয়েছিল প্রফিটটা। এইভাবে কিন্তু এটা 1900 সাল অবধি কিন্তু চলেছিল। যাই হোক, লর্ড ডালহৌসিকে কিন্তু ভারতের রেলপথ তৈরির প্রত্যেকবার রেলপথ জনক বলা হয়। আর গ্যারান্টি সিস্টেমটা চাইলে একটু পড়ে নিও। আচ্ছা বন্ধুরা, আজকের এই পর্যন্ত। কালকেরে কিন্তু আমি হিস্ট্রির সেট 2 তথা শেষ সেটটা নিয়ে আসবো, তাতে তোমাদের কনস্টেবলের হিস্ট্রির সবকটা সেট কমপ্লিট হয়ে যাবে। আর আজকে সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো। আমাদের জ্ঞান
ও বিদ্যার দেবী মাতা সরস্বতী, সবাইকে সরস্বতী পুজোর শুভকামনা জানালাম। আশা করি দিনটা ভালো কেটেছে। দুদিন প্রায় সরস্বতী পুজো পড়েছিল, কালকেরও আশা করি তোমাদের দিনটা ভালোই কাটবে। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড বাই, ভালো থেকো আর গুড নাইট বন্ধুরা।